হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে। আজাদ হিন্দ ফৌজ কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে কি, তোমরা যারা যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে, ঠিক আছে। তো আজাদ হিন্দ ফৌজকে আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও বলা হয়, INA, ঠিক আছে। INA মানে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে। তো দেখো, আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটি মুক্তি বাহিনী গঠন করার পরিকল্পনা করেন কে? বিপ্লবী রাসবিহারী বসু, ঠিক আছে। তো জাপান সরকার এই বাহিনী গঠনে অনুমতি দেন ও সাহায্যও করেন এবং তারই ফলে গড়ে ওঠে এই যে বাহিনী অর্থাৎ আজাদ হিন্দ বাহিনী, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হাতে বহু ভারতীয় বন্দী ছিল। ভারতীয় সেনা কি ছিল? বন্দী ছিল। কার হাতে? জাপানের হাতে। তো যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত অংশগ্রহণ করেনি, কিন্তু ভারত ছিল তৎকালীন সময়ে কার উপনিবেশ? ইংল্যান্ডের উপনিবেশ, ঠিক আছে, বা ব্রিটেনের উপনিবেশ। তো সেহেতু সেই যে ব্রিটেনের সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীও ছিল, ঠিক আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সেই সেনাবাহিনীর মধ্যে বা ব্রিটেনের যে সেনাবাহিনী বন্দী হয়েছিল সেখানে বহু ভারতীয় ছিল। তো সেই ভারতীয়রা কাদের হাতে বন্দী ছিল? জাপানের হাতে, ঠিক আছে। তো জাপানের হাতে বন্দী এই ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে একটি সেনাবাহিনী বা মুক্তি বাহিনী গঠন করার পরিকল্পনা করেছিলেন সর্বপ্রথম ক্যাপ্টেন মোহন সিং, ঠিক আছে। এখানে যেহেতু নামটা উল্লেখ নেই তাও বলে রাখি যে ক্যাপ্টেন মোহন সিং প্রাথমিক পর্বে এই জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে একটি বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন, ঠিক আছে, বা প্রাথমিক পর্বে তিনি গঠনও করেছিলেন। কে? ক্যাপ্টেন মোহন সিং, ঠিক আছে। পরবর্তীকালে রাসবিহারী বসু সেই সেনাবাহিনীকে, ক্যাপ্টেন মোহন সিংয়ের সেনাবাহিনীকে কি করেছিলেন? আরও সংগঠিত করেছিলেন বা সুসংহত করেছিলেন, সুসজ্জিত করেছিলেন, ঠিক আছে। তো এই যে সেনাবাহিনী গড়ে ওঠে এই সেনাবাহিনীর নাম কি? আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক আছে। তো যদি বলা হয় যে আজাদ হিন্দ ফৌজ বাহিনীর প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে বলতে হবে কিন্তু ক্যাপ্টেন মোহন সিং, ঠিক আছে। এবং রাসবিহারী বসু হলো প্রতিষ্ঠাতা, কিন্তু প্রাথমিক পর্বে উদ্যোগ গ্রহণ বা পরিকল্পনা কে করেছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। সেহেতু তাকে কি বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং প্রতিষ্ঠাতা বলা হয় রাসবিহারী বসুকে, ঠিক আছে। তো রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিংয়ের উদ্যোগে কি হয়েছিল? জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে একটি মুক্তিবাহিনী বা সেনাবাহিনী গঠন করা হয়, যার নাম কি? আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA, ঠিক আছে। তো 1 সেপ্টেম্বর 1942 সালে কী হয়েছিল? এই বাহিনী গঠন হয়েছিল। তারপরে দেখো বলা হয়েছে যে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় এলে রাসবিহারী বসু তার হাতে তুলে দেন আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব, ঠিক আছে। তো সুভাষচন্দ্র বসু যখন জার্মানি হয়ে জাপানে যান তখন রাসবিহারী বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব কাকে দিয়ে দেন? সুভাষচন্দ্র বসুকে। অর্থাৎ তিনি কি করেছিলেন? নেতৃত্ব প্রদান করেছেন। তাহলে যদি শর্ট প্রশ্নে আসে যে এই আজাদ হিন্দ বাহিনীর প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে তোমাদের বলতে হবে ক্যাপ্টেন মোহন সিং, এবং প্রতিষ্ঠাতাকে রাসবিহারী বসু, এবং নেতৃত্ব দান কে করেছিলেন? সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। তো সুভাষচন্দ্র বসুকে রাসবিহারী বসু নেতৃত্ব প্রদানের জন্য বা দায়িত্ব দিয়ে দেন আজাদ হিন্দ ফৌজে, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে সিঙ্গাপুরে এসে সুভাষচন্দ্র আজাদ হিন্দ সরকার নামে একটি স্বাধীন ভারত সরকার গঠন করেন। এই যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সেনাবাহিনী কোনো সরকারের অভ্যন্তরীণ বা
অভ্যন্তরীণ তো থাকবে। তো সেই সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু, সেই সরকারের নাম কি? আজাদ হিন্দ সরকার, ঠিক আছে। তো এই আজাদ হিন্দ ফৌজ এই আজাদ হিন্দ সরকারের অভ্যন্তরে ছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে জাপান, ইতালি প্রভৃতি দেশ এই সরকারকে কি দিয়েছিল? স্বীকৃতি দিয়েছিল। কোন সরকারকে? আজাদ হিন্দ সরকারকে, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে আজাদ হিন্দ ফৌজকে 5টি ব্রিগেডে ভাগ করা হয়। সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজ সেনাবাহিনীকে 5টি ব্রিগেডে ভাগ করেছিলেন। সেই 5টি ব্রিগেড কী কী? সেই 5টি ব্রিগেড হলো প্রথমতম গান্ধী ব্রিগেড, তারপরে নেহেরু ব্রিগেড, এছাড়া আজাদ ব্রিগেড এবং কি রানী ঝাঁসি বা ঝাঁসি রানী ব্রিগেড, ঠিক আছে। এছাড়া হলো হচ্ছে যে পঞ্চমতম হলো সুভাষ ব্রিগেড, ঠিক আছে। তো তিনি এই 5টি ভাগে ভাগ করেছিলেন, 5টি ব্রিগেডে ভাগ করেছিলেন সমগ্র সেনাবাহিনীকে। তারপর দেখো বলা হয়েছে যে এই ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। এই যে ঝাঁসি রানী ব্রিগেড ছিল, এই ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দান কে করেছিল? শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন, ঠিক আছে। তারপরে দেখো আজাদ হিন্দ বাহিনীর কৃতিত্ব সম্পর্কে বলা হয়েছে যে আজাদ হিন্দ ফৌজের প্রধান লক্ষ্য কী ছিল? ভারত থেকে ব্রিটিশ শাসনকে অবসান করা বা ব্রিটিশ শাসনের অবসান, ঠিক আছে। তো সুভাষচন্দ্রের দিল্লি চলো ধ্বনি মন্ত্রের মতো বা মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এই সেনাবাহিনীকে উদ্দীপ্ত করেন কে? সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। এবং 1944 সালের ফেব্রুয়ারি মাসে ফৌজের এক বাহিনী ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত মোডক ঘাঁটি দখল করেন এবং ফৌজের অপর এক অংশ আবার জাপানি সৈন্যের সহযোগিতায় কোহিমা দখল করে, ঠিক আছে। এবং মণিপুরের রাজধানী ইম্ফল অধিকারের কী করে জন্য দুদিক থেকে সরাসরি অভিযান চালায়, ঠিক আছে। তো এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীতে জাপান সরকার কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল বিভিন্ন দিক থেকে, ঠিক আছে। তো জাপান সরকারের সহযোগিতায় এই সেনাবাহিনী ভারতবর্ষের যে পূর্ব সীমান্ত বা বলা যায় যে উত্তর পূর্ব সীমান্ত যে রয়েছে সেখানে তার বেশ কিছু অঞ্চলে কি করে? অভিযান প্রেরণ করে এবং তারা সফলও হয়েছিল, ঠিক আছে। যেমন তারা কোহিমা দখল করে নেয়, ঠিক আছে। এছাড়া মণিপুরের ইম্ফল দখল করে নেন। তো সেই সমস্ত অঞ্চলগুলিকে তারা ব্রিটিশ সরকার থেকে স্বাধীনতা দিতে সক্ষম হয়েছিল, এই যে আজাদ হিন্দ ফৌজ বাহিনী, সেই বাহিনী, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে কিন্তু এই সময় জাপান সরকার ফৌজকে বিমান ও ট্যাঙ্ক দিতে সাহায্য না করায় ফৌজের সেনাপতিরা ও সেনারা ইংরেজদের হাতে বন্দী হয়। আর সিঙ্গাপুরে পতনের পর জাপানিদের সঙ্গে আজাদ হিন্দ ফৌজ ও ইংরেজদের কাছে আত্মসমর্পণ করে আজাদ হিন্দ ফৌজ। তো এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে সাহায্য করেছিল জাপান সরকার, কিন্তু পরবর্তীকালে জাপান সরকার সহযোগিতা না দিতে পারায়, ঠিক আছে, এই সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত অসফল হয়েছিল বা বলা যায় যে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেছিল, ঠিক আছে। তো নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের লক্ষ্য পূরণ না হলেও নেতাজি এবং কি ফৌজের বীরত্বপূর্ণ সংগ্রাম অবিস্মরণীয়। তো নেতাজি বা এই আজাদ হিন্দ বাহিনীর পূর্ণ লক্ষ্য কী ছিল? সম্পূর্ণ ভারতকে কি করা? স্বাধীনতা প্রদান করা, ঠিক আছে, বা ইংরেজ সরকারের হাত থেকে মুক্তিদান দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু জাপান সরকার পরবর্তীকালে আর সহযোগিতা দিতে সক্ষম ছিল না বা দিতে পারেনি, সেই সময়কালে এই ফৌজের অবসান ঘটেছিল বা তারা আত্মসমর্পণ করেছিল। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই যে আজাদ হিন্দ বাহিনী, তার গুরুত্ব কিন্তু তার গুরুত্ব অপরিসীম, ঠিক আছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে। কেননা বিভিন্ন দিক থেকে এই বাহিনী ভারতীয়দের মনে প্রেরণা জুগিয়েছিল এবং তারা ভারতবর্ষের কিছু সীমান্তকে হলেও স্বাধীনতা দিতে সক্ষম হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় এতটাই। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে জানিও। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।